your nose and mouth. Laptop, everything. It has to be 7 maximum time gate number. আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ইউকের ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে সরাসরি তুরস্কের আন্তালিয়া শহরে। এটা একটা পুরাতন একটা শহর, সেখান থেকে আমরা রওনা হব দুবাইয়ের উদ্দেশ্যে। আমরা দুবাইতে পুরো একদিন স্টে করব, তারপর আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে চিটাগং যাব বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে। তারপরে আমরা সেখানে 1 ঘন্টা লেওভার শেষে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে ল্যান্ড করব। ইতিমধ্যেই আমরা ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি। আর এই ভিডিওতে আমরা মূলত দুবাই থেকে ঢাকা যাওয়ার পুরো অভিজ্ঞতার কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা চেকিং শেষ করে বোর্ডিং ক্লিয়ার করে সরাসরি প্লেনে উঠে যাচ্ছি। আর আজকে আমরা ম্যানচেস্টার থেকে ফ্লাই করতেছি জেট2 এয়ারলাইন্সের সাথে। আপনারা হয়তোবা অনেকেই জানেন জেট2 এয়ারলাইন্স এটা একটা হলিডে এয়ারলাইন্স। সো আশা করি সাথেই থাকবেন। 10 মিনিটের ডিলেতে আমাদের বিমান ছেড়ে দেয়, আর আমরা ইতিমধ্যেই দেখবেন যে আমরা কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করা শুরু করতেছি। এই ভিডিওর মূল পর্ব যেহেতু দুবাই থেকে শুরু হবে, সেহেতু ম্যানচেস্টার থেকে আন্তালিয়া এবং আন্তালিয়া থেকে দুবাই পর্যন্ত আমরা শর্টকাটে পর্বগুলো শেষ করব। ম্যানচেস্টার থেকে আন্তালিয়া প্রায় 4 থেকে 4.25 ঘন্টার একটা ফ্লাইট। আর আমরা ধূসর রঙের মেঘের রাজ্যে ভাসতে ভাসতে আন্তালিয়াতে অবতরণের প্রস্তুতি নিয়ে ফেলি। হ্যাঁ, খুবই হার্ড ল্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আন্তালিয়া পৌঁছাই আল্লাহর রহমতে, এবং আমরা বর্ডার ক্রস করে আন্তালিয়া এয়ারপোর্টের বাইরে যাই। সেখান থেকে আবার আমাদেরকে চেকিং করতে হবে পেগাসাস এয়ারলাইন্সের উদ্দেশ্যে। কোনো রকমের ঝামেলা ছাড়াই আমরা আন্তালিয়া থেকে চেকিং এবং বোর্ডিং কমপ্লিট করে অলরেডি বিমানে প্রবেশ করি। আর বিমানের ক্রুরা অত্যন্ত ভালো ছিল, আর ওনারা খুবই কোঅপারেটিভ ছিল, আপনারা দেখবেন ভিডিওতে। Pull the nearest mask towards you. Place it over your nose and mouth. Adjust the headband and breathe normally. এখানেও বিমান টাইম মতো ছেড়ে যায়, কিন্তু ট্রাফিক থাকার কারণে আমাদের আকাশে উঠতে কিছু সময় লাগে, কিন্তু আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক মতো এই ফ্লাই করি। আর খুব টায়ার্ড ছিলাম, খুব ক্ষুধাও লাগছিল, এর জন্য মাঝখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। আর এইগুলো হচ্ছে লো কস্ট এয়ারলাইন, তো তাই খাবার কিনে খেতে হয়। বাট খাবার যেই টাকা দিয়ে কিনে খাইছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ছিল, এবং একজনের জন্য পুরোপুরি কমপ্লিট একটা মিল ছিল। সেই ক্ষেত্রে খাবার মজাও ছিল। খাওয়ার পর খুবই টায়ার্ড লাগতেছিল, তাই একটু ন্যাপ নেই, কিন্তু ন্যাপ শেষ করে উঠে দেখি আমরা অলরেডি দুবাইয়ের আকাশে। এর 10 থেকে 15 মিনিট পরেই আমরা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করি। আমাদের এই জার্নি ছিল প্রায় 4.5 ঘন্টার একটা জার্নি। তো রাত্রের প্রায় 2টার সময় আমরা ল্যান্ড করি দুবাইতে।
Cabin crew, slides design, and cross-check. পেগাসাস এয়ারলাইন্সের ক্যাবিন ক্রুদের ব্যবহার খুবই ভালো ছিল, সার্ভিসও খুবই ভালো ছিল, সেটা বলতেই হবে। আর আমরা এখন দুবাই এয়ারপোর্ট থেকে বাইরে যাব, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। খুবই টায়ার্ড। তবে দুবাই এয়ারপোর্টে আমার লাগেজ পেতে প্রায় আধা ঘন্টা লেট করতে হয়েছে। আর এখান থেকে আমাদের দুবাই টু বাংলাদেশ যাত্রার মূল পর্ব শুরু হয়ে গেল। দুবাইয়ের সালাহ আল দিন রোডের কাছাকাছি একটা হোটেলে আমি চেকিং করি, আর এর কাছাকাছি একটা রেস্টুরেন্টে প্রায় ভোর 4টার দিকে আমি একটা মিক্স কাবাব প্ল্যাটারের অর্ডার করি। খুবই টায়ার্ড ছিলাম, তাই এখানে খাওয়া দাওয়া শেষ করে সোজা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম দর্শক, পরদিন সকালে দুবাইয়ের গোল্ড সুক অথবা দুবাইয়ের স্বর্ণের মার্কেট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখানকার গোল্ডের দোকানগুলোর প্রেজেন্টেশন দেখে প্রায় মাথা ঘুরে যাওয়ারই অবস্থা। কি না এখানে স্বর্ণের অর্নামেন্ট থেকে শুরু করে ইভেন স্বর্ণের ড্রেস পর্যন্ত আছে এই দুবাইয়ের গোল্ড সুক মার্কেটে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা গোল্ড কেনার জন্য এই মার্কেটে ভিড় জমায়। কারণ হচ্ছে দুবাইতে গোল্ডের একেবারেই ট্যাক্স ফ্রি। তবে সাবধান, দোকান ছাড়া অন্য কারো কাছ থেকে গোল্ড কিনে প্রতারিত হবেন না। আনওয়ার লাক্সারি, এই দোকানটি দুবাইয়ের গোল্ড সুকের খুবই সুপরিচিত একটি দোকান, কারণ এইখানে অনেক মানুষই ভিড় জমায় গোল্ড কেনার জন্য। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে 0% মেকিং চার্জে গোল্ড সেল করা হয়। তার মানে গোল্ডের এক্স্যাক্ট মার্কেট প্রাইসে আপনি রেডিমেড গোল্ডের অর্নামেন্ট কিনতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে নিশ্চিন্তে গোল্ড কিনতে পারেন 0% মেকিং চার্জে। এখন আমি গোল্ড সুক থেকে বেরিয়ে লাগেজ কিনতে লাগেজের এক শপের দিকে রওনা হই। একেবারে লাগেজের গুদামে চলে আসি। গোল্ড সুক থেকে এই লাগেজের এই শপটি খুব কাছাকাছি হওয়ায় হেঁটেই প্রায় 10 মিনিট হাঁটার পরেই এই লাগেজের গুদামে চলে আসি বলতে গেলে আর কি। ওরা হইতেছে অনলাইন বেসড একটা শপ, তো ওরা এখান থেকে আর কি অনলাইনে অর্ডার হইলে তারা ডেলিভারি করে। তো আমি এখানে ডাইরেক্ট চলে আসি, কারণ অনলাইনে অর্ডার করে 1-2 দিন অপেক্ষা করার মতো আমার সময় নেই হাতে, আপনারা জানেন। अस्सलाम वालेकुम भैया, आपका नाम क्या है? मेरा नाम साबित है। मेरा जापी हमारा वेबसाइट का नाम zappy.com है। और आप क्या क्या बेचते हैं इधर? हमारे इधर लगेज बैग्स, शोल्डर बैग्स, स्लिंग्स बैग्स, स्मॉल वैलेट सब बेचता है। हमारा ज़्यादा ऑनलाइन में बेचता है। ओके, ऑनलाइन का वेबसाइट का नाम होता है www.zappy.com। zappy.com। ओके, वो उधर कैसे प्राइस का रेंज कितना है? हाँ, प्राइस का रेंज स्टार्टिंग हमारा इधर 60 में बेचता है। 60, 50 सब है, 1000 तक है। 1000 तक है जी। बहुत ज़्यादा। वो वेरी नाइस क्वालिटी सूटकेस, लगेज, एवरीथिंग इज अवेलेबल हेयर। हाँ जी, फाइबर का भी है और हमारा एल्यूमिनियम का भी है। वेरी गुड। हमारा अनब्रेकेबल पीपी भी मिलेगा आपको। वेरी सब गुड, मिलेगा इधर। वेरी गुड। आप कुछ कह दो। जापी में आ जाइए, हम लोग एक्स्ट्रा डिस्काउंट देगा आपको। हाँ, आपका नाम बोलेगा तो फिर 10% हाँ, एक्स्ट्रा डिस्काउंट हाँ, देगा। তো আপনারা জ্যাপিতে আসতে পারেন, এখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে জ্যাপিতে অর্ডার করতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের হার্ড শেল লাগেজ নেই, সেটার দাম ছিল 60 দিরহাম,
সেখান থেকে ওরা আরও 15 দিরহাম ডিসকাউন্ট করে আমাকে 45 দিরহামে একটা লাগেজ দেয়। আর আপনারা যারা দুবাইতে থাকেন তারা এখান থেকে দেখে শুনে সুন্দর একটা লাগেজ কিনতে পারেন। ওরা মোটামুটি ভালোই আপ্যায়ন করে এবং ডিসকাউন্ট করে দেবে আশা করি। এখন এই লাগেজ নিয়ে দুবাই মেট্রোতে করে হোটেলের দিকে রওনা হই, কারণ আমার প্রচুর ক্ষুধা লাগছে। সকালে অল্প হালকা কিছু নাস্তা করে বেরোয় পড়ছি গোল্ড সুকের দিকে, সেখান থেকে লাগেজ নিলাম। লাগেজ নেওয়ার পর এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বের হব, খাওয়া দাওয়া করব, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। সো তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। Your attention please. The train to E End will depart from platform 1. হ্যালো দর্শক, বিকালের এই পরন্ত রোদে তেরা দুবাই অঞ্চল থেকে বলছি। এই ব্লগ করার সময় ছিল ডিসেম্বরের 30 তারিখ 2025। এই সময়টা দুবাইতে উইন্টার সিজন, কিন্তু দিনের বেলা প্রচুর গরম পড়ে তখনও। তো এখন প্রচুর ক্ষুধা লাগছে, আমরা এখন খাইতে যাব, কারণ সকাল থেকে খুব অল্প কিছুই খাওয়া দাওয়া হয়েছে। তো যেমন বলার তেমনই কাজ। সালাউদ্দিন রোডের মেট্রো স্টেশনের সাথেই একটা খাবারের দোকানে আমি খাওয়ার জন্য চলে আসি। আর এখানেও অনেক রকমের খাবার আছে, তাই খাবার অর্ডার করি। খাবারের মধ্যে ইন্ডিয়ান চাইনিজ ছাড়াও আরও বিভিন্ন ধরনের কুইজিন ছিল, কিন্তু আমি এত কিছু চিন্তা না করে আমি মিক্সড কাবাব প্লেটারের অর্ডার দিই, কারণ আমার কাছে কাবাব খাইতে খুবই ভালো লাগে। আর কাবাবে তেমন মশলা টশলাও কম থাকে, যেটা পেট খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো সেই কারণে আর কি যে একটা কাবাবের প্লেটার অর্ডার দিই, সাথে হুমুস অ্যান্ড সালাদ এইসবই থাকে। আমি শিওর যে আপনারা এই কাবাব প্লেটার দেখে আপনাদেরও খেতে মন চাইতেছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি খেতে খেতে আপনারা এই ফাঁকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব ঠুকে দিন। বেশিক্ষণ অপেক্ষা করতে চাইতেছিলাম না ভিডিও নিয়ে, কারণ আমার এত ক্ষুধা লাগছিল। খাওয়া শুরু করতে বেশিক্ষণ দেরি করা উচিত হবে না আমার কাছে মনে হয়। খাবারের টেস্ট ছিল প্রায় 10-এ 8 পাওয়ার মতো। তো আমি এত কিছু চিন্তা না করে, আমার যেহেতু প্রচুর খিদা, সেই কারণে আমি খাওয়া দাওয়া শুরু করে দিই এবং আমি খাওয়াটা এনজয় করি সত্যি কথা বলতে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন চলে আসছি ইউনিয়ন মেট্রো স্টেশনের কাছে একটা পার্ক আছে, এই পার্কে হাঁটতেছিলাম, বিকালটা খুব উপভোগ করতেছিলাম। এখানে সুন্দর সুন্দর কিছু স্থাপতি আছে। এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশনের স্থাপতি আমার মনে হয়। আর আশেপাশে নিরিবিলি পরিবেশ, প্রচুর পাম গাছ ছিল এবং মানে পার্কটা সুন্দর করেই সাজাইছে। পার্কে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়, আর এখন চলে আসছি আলরিগা রোডে। এখানে আসার উদ্দেশ্য হইতেছে এখান থেকে কিছু শপিং করব। এখানে কারিফোরের একটা বড় মার্কেট আছে। তবে আপনারা যদি সস্তায় কোনো কিছু কিনতে চান, কসমেটিক্স থেকে ধরে চকলেট এইসব কিনতে গেলে আপনারা ডে টু ডে মার্কেটটাতে ঘুরতে পারেন, সেখানে অনেক কিছুই সস্তায় পাওয়া যায়। আমার কেনাকাটা প্রায় শেষ, আমি এখন উবারের জন্য ওয়েট করতেছিলাম। আর আমার হাতে অনেক ব্যাগ ছিল, তো তাই আমি আসলে আপনাদের শপিং করাটা দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তী সময় আবার যখন শপিং করব তখন ইনশাল্লাহ আবার আপনাদেরকে দেখাবো।
উবার আসতে আসতে প্রায় আধা ঘন্টা লেট হয়ে যায়, কারণ প্রায় রাত 8টা বাজে। এই সময় দুবাইতে ভালোই ট্রাফিক থাকে। আর উবার টেসলা নিয়ে চলে আসে, টেসলায় চড়ে বাসায় যাচ্ছি। আর আমার উবার ড্রাইভারের সাথে খোশ মেজাজে গল্প করতে করতে হোটেলের দিকে রওনা হই। 2 hours later. হোটেলে গিয়ে 2 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে এবং লাগেজ গুছিয়ে আমি এয়ারপোর্টের জন্য রওনা হয়ে যাই। এয়ারপোর্টে যেতে আমার হোটেল থেকে প্রায় 25 মিনিট লাগার কথা। নেপালি উবার ড্রাইভার ভাইয়ের সাথে খোশমেজাজে গল্প করতে করতে আমরা এয়ারপোর্টের দিকে ছুটে যাচ্ছি। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এটাই হবে প্রথম বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে বাংলাদেশ ভ্রমণ। প্রায় 15 মিনিটের মধ্যে আমি এয়ারপোর্টে চলে আসি, কারণ আমার হোটেল আশেপাশে এয়ারপোর্টের আশেপাশে হওয়াতে একটা সুবিধা হয় যে বেশিক্ষণ লাগে না আর কি এয়ারপোর্টে যেতে। আর আমি সেই সুবিধা অনুযায়ী হোটেল সিলেক্ট করছিলাম আর কি। তো চলে আসি, বেশি দেরি হয় নাই। আসসালামু আলাইকুম সবাইকে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসছি আজকে বাংলাদেশের উদ্দেশ্যে, ইনশাল্লাহ রওনা হয়ে যাব। বাংলাদেশ বিমানের BG148। তো ইনশাল্লাহ কথা হবে ভিতরে গিয়ে, দেখি কী অবস্থা। তো ভিতরে গিয়ে দেখি এয়ারপোর্টের মধ্যে মাশাআল্লাহ ভালোই ভিড় আছে। অনেক বাংলাদেশি ভাইরা দাঁড়ায় আছে, ওয়েট করতেছে, কারণ আমাদের ফ্লাইট ছিল রাতের 2:10 তো তো এখানে অপেক্ষা করতেছিল। আমি গিয়ে পৌঁছায় যাই রাত্রে 10:30টার মধ্যেই। স্ক্রিন থেকে ফ্লাইটের টাইম এবং ফ্লাইটের চেকিং জোন দেখে আমি সরাসরি চলে যাই চেকিং জোন এরিয়াতে। এই ভাই টুকটাক একটু ট্রাই করতেছি, টুকটাক একটু ট্রাই করি, আপনাকে যদি দেখাইতে পারি। কই জানি ভাইয়ের বাসা? সাতকানিয়া। ওই ট্রেন স্টেশন দিয়ে এখন যাওয়া যায় তো, এই যে কক্সবাজার যে ট্রেনে সাতকানিয়া গিয়ে থামে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি গত বছর গেছি তো, ওই ট্রেন দিয়ে গেছি, ওখানে থামছে। সুন্দরই করছে, প্ল্যাটফর্ম করছে সুন্দর, স্টেশন সুন্দর করছে। হ্যাঁ Because I said I'm back. So even laptop, everything, it has to be 7, maximum 10 gate number. চেক ইন এরিয়াতে এসে বাংলাদেশ বিমানের কিছু ছোটোখাটো ঝামেলার কথা বলি। সেটা হচ্ছে বাংলাদেশ বিমান তারা 7 কেজি অ্যালাউন্স দেয় হাতের হ্যান্ডব্যাগেজে, আর হচ্ছে একটা পার্সোনাল আইটেমের জন্য একটা ব্যাগেজ অ্যালাউ করে। সেটা মহিলাদের ওই ছোটো ব্যাগ, তারপরে অন্যান্য জিনিসপত্র, সেটার ওয়েট আপ টু 3 কেজি হইতে পারে। তো সেই ক্ষেত্রে 10 কেজি এটা আপনার পাওনা অ্যালাউন্স, কিন্তু তারা বলতেছে যে আমরা 7 কেজি দেই, কিন্তু বারায় আমরা 10 কেজি দিতেছি, এরকম তাদের দাবি। কিন্তু এটা আপনি পাওনাই 10 কেজি। এখন ঘটনা হয়েছে যে আমার হ্যান্ডব্যাগে ছিল 8 কেজি, আর আমার একটা ল্যাপটপ ব্যাগ ছিল, সাথে ক্যামেরাও ছিল, ওটার মধ্যে ছিল প্রায় 4 কেজির মতো। তো আমার প্রায় 12-12.5 কেজি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হইতেছে যে আমার একটু ওভার ওয়েট হয়ে যায়। তো আমি তাদেরকে বললাম যে তোমরা যদি এটা পারো তাহলে আমারে লেস করো, আর যদি না পারো আমি পে করতে রাজি আছি। কারণ আমার হ্যান্ডব্যাগে যা ছিল সবই আমার ইম্পর্টেন্ট জিনিসপত্র তো আর লাগেজের মধ্যে দেওয়া যায় না, কারণ এটা যদি লাগেজ যদি হারায় যায় তাহলে ইম্পর্টেন্ট জিনিসপত্র সহ হারায় যাবে, এটা হচ্ছে প্রবলেম। তো আমি ওদেরকে বললাম যে তুমি আমাকে পে করার ব্যবস্থা করে দাও।
তো আমি একবার চেক করি যে আমার ব্যাগে ফেলার মতো কোনো জিনিস আছে কি না, তেমন কোনো জিনিস ছিল না। তাই আমার বোর্ডিং পাসের মধ্যে পে করার জন্য ওরা ওয়েট উল্লেখ করে দেয়। সব কিছু শেষ করে ইমিগ্রেশন কমপ্লিট করে অটোনোমাস ভেহিকেল দিয়ে আমরা টার্মিনালে চলে যাই এবং গেটের সামনে চলে যাই। সেখানে গিয়ে দেখি বাংলাদেশ বিমান অলরেডি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমি খুবই এক্সাইটেড ছিলাম প্রথমবারের মতো বাংলাদেশ বিমানে ফ্লাই করার জন্য, তাও আবার বোয়িং 787-8 ড্রিমলাইনারের সাথে। এর মধ্যে বোর্ডিং গেটে এসে দেখি বিরাট কাণ্ড। কারণ হচ্ছে যে একটা ওয়েট মেশিন রাখছে, এই ওয়েট মেশিনের মধ্যে সবার ওয়েট করতেছে, তারপর লোকজনকে বোর্ড করতে দিতেছে। আর আমরা তো পেমেন্ট করব, এর জন্য আমাদেরকে আলাদা করে রাখছে। সাথে আরেকটা ফার্স্ট ক্লাসের একটা ফ্যামিলিও ছিল, তাদের একটু ওয়েট বেশি ছিল, তাদেরকেও আলাদা করে রাখছে, কারণ পেমেন্ট নিতে হবে। এরপর ফাইনালি সবার শেষের দিকে আমাদের পেমেন্ট রেখে 2 কেজির জন্য প্রায় 90 দিরহাম পে করে তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উঠতে পারি ফাইনালি। 24 Delta. This is the next cabin. একটু চলে যাই। আমার সিট নাম্বার ছিল 24D। তো আমি খুঁজতে খুঁজতে সামনের দিকে আগাইতে থাকি। দেখেন বিমানের ভিতরের অবস্থা, বিমান পুরোপুরি ফুল বলতে গেলে, সবাই অপেক্ষা করতেছিল। সিটে বসে আবিষ্কার করলাম সিটের সামনে পা রাখার জায়গা খুবই কম, তার মধ্যে সামনের প্যাসেঞ্জার পিছনের সিট হেলান দিয়ে বসে আছে, তাতে আরও জায়গা কমে যায়। তাকে বলছিলাম একটু সিটটা সোজা করতে, তিনি খুব রাগ হয়ে গেলেন সিট সোজা না করে। কুয়াশার জন্য আবহাওয়ার কারণে আমাদের যাত্রা কিছু বিলম্ব হচ্ছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমার যাত্রা শুরু করতে পারবো। ধন্যবাদ। ওই সময় ঢাকার আকাশে কুয়াশা থাকায় দুবাই থেকে ফ্লাইট ছাড়তে প্রায় 1.5 ঘন্টার মতো দেরি করে, তাই আমাদের সবাইকে অপেক্ষা করতে হয় বিমানে বসে বসে। We will be ready for departure in shortly. Thank you for your patience and cooperation. সো আলহামদুলিল্লাহ বৈশা সেটেল ডাউন হয়েছি মোটামুটি। এখন যাই না বোর্ডিং কতটুকু বাকি আছে, একটু হাসেলই ছিল, হাসেল করতে করতেই আসছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোটামুটি ভালোই হাসেল দিল। তারা ওই কী বলে দুবাই থেকে ডিউটি ফ্রি স্টাফ কোনো কিছু আর কি এক্সট্রা দেয় না, তাদের ওই 10 কেজির ভিতরেই লিমিটেড থাকে। ও অবতরণের সময় সকল দুবাই টাইম রাত 3:30টার সময় আমাদের বিমান ছেড়ে দেয়। বিমান ছাড়ার কথা ছিল 2:10 তো প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের বিমান ছাড়ে। সবসময়ের জন্য ধূমপান নিষেধ। প্রতিটি টয়লেটে স্মোক ডিটেক্টর সংযুক্ত রয়েছে। ভদ্র আপনারা যদি দুবাই থেকে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে লাগেজের ওয়েট সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য আর একটা ভিডিও বানাবো এমিরেটস এবং বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েট সম্পর্কে। fully as shown. If oxygen is আমি এখন যেই সিটের মধ্যে বসে আছি এটা আমার আসল সিট না, তো আমি এক ক্যাবিন ক্রু আপুকে রিকোয়েস্ট করছিলাম যদি একটা উইন্ডো সিট অ্যাভেলেবল থাকে আমাকে দেওয়ার জন্য। সো সেই আপু আমাকে ব্যবস্থা করে যায়। থ্যাংক ইউ আপু, ওনার নামটা আমার মনে নেই। unlikely event of landing on water, you will be required to use the life jacket. Life jackets are located under the seats of executive class and economy class. Infant life jackets will be distributed by cabin crew when required. Do not set upright position. দুবাইয়ের সময় প্রায় রাত 3:30টার সময় আমরা আস্তে আস্তে রানওয়ের দিকে ট্যাক্সি করা শুরু করি। আর রানওয়েতে যেতে যেতে
বিমান বাংলাদেশ সম্পর্কে কিছু কথা, সেইটা হচ্ছে যে বাংলাদেশ বিমান 10 কেজির থেকে 1 কেজি হ্যান্ড লাগেজ বেশি হলেও সেটাকে পে করে আপনাদেরকে বিমানে উঠতে হবে, এটা মাথায় রাখবেন। আর এখানে বাংলাদেশ এয়ারলাইন্সের দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ হচ্ছে যে আপনারা এই 2-1 কেজির জন্য গেটের মধ্যে এত ঝামেলা করেন। আমি হয়তোবা পে করে আজকে যেতে পারছি, কিন্তু অনেক রেমিটেন্স যোদ্ধা আছে, তারা পে করার মতো তাদের সামর্থ্য থাকে না, তাদেরকে জিনিসপত্র ফেলে তারপরে যাইতে হয়। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। তো বিসমিল্লাহ, ফুল থ্রাস্ট। বিমানের ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম দেখে আমি খুবই হতাশ হই, কারণ 1 ঘন্টা পরও এটা আনঅ্যাভেলেবেল দেখাইতেছিল। বুঝলাম না। বিমান ফ্লাই করার প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর আমাদের খাবার সার্ভ করা শুরু হয়। চলে আসছে এখন ভাই নিচে তো বিরিয়ানি নিছি রে ভাই, গানটা তো সুন্দর আইতেছে, গানটা তো করা হয়েছে দেখা যায়। বাইরে একটা রিকোয়েস্ট করবো, পরে দেখি চিকেন দেয় নাকি একটা, খাইয়ে দেয় শেষ করে। খাবার তো সেই অস্থির রকমের একটা গান বেরিয়েছে, কি যে বলবো দাদা। এটা পানি, ভাজি, টিস্যু, প্লাস্টিকের কাটলারি, তোমার চকলেট মুখ দিচ্ছে, বান দিচ্ছে, একটা কি বলে এটা বাটার দিচ্ছে।
খাবারের মধ্যে মেইন ডিশে ছিল চিকেন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানির সাথে ছিল আলু ভাজি, আর চিকেন বিরিয়ানির সাথে ছিল সবজি ভাজি। চিকেনের কথা কিভাবে জানলাম একটু পরেই দেখবেন চিকেনের কথা কেন জানছি। থ্যাংক ইউ শুভ ভাইয়াকে, কারণ শুভ ভাইয়া মাত্র আমাকে একটা চিকেনের দিয়ে গেছে। শুভ ভাই ছিল আমাদের আইলের ক্যাবিন ক্রু। ওনাকে একটা রিকোয়েস্ট করছিলাম যে আমাকে চিকেনের একটা বিরিয়ানি দেওয়ার জন্য, কারণ আমি আগের বার মেইন ডিশে বিফের বিরিয়ানি নিয়েছিলাম। তো উনি পরে আমাকে একটা চিকেনের বিরিয়ানি দিয়ে গেছিলো। থ্যাংক ইউ শুভ ভাই। একটু টেস্ট করবো এখন। চিকেন দেখা যাচ্ছে, দেখি চিকেন দিয়ে একটু খাই, দেখি বিসমিল্লাহ। চিকেনের সাথে আবার পাঁচফোড়ন দেওয়া ভাজি আছে একটা। চিকেনটা ভালো। চিকেনটা ভালো, বাট বিফটাতে ভাই বেস্ট। খাওয়া দাওয়া শেষ করার পর ফ্লাই করার প্রায় 2 ঘন্টা পরে ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম চালু করা হয়। তাও কি অনেকবার ক্যাবিন ক্রুদেরকে বলে যে ভাইয়া ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম চলতেছে না কেন, তারা 2 বার করে রিসেট করছে, তারপর হইতেছে ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম চালু হয়েছে। এর মধ্যে ম্যাপ দেখতেছিলাম প্রায় 2 ঘন্টার মতো ফ্লাইটের পাত বাকি আছে। এছাড়া বাইরের জানালাটা, মানে ডান সাইডে যেই জানলা ছিল আমার, সেই জানলাটা পুরোপুরি ডিম করে রাখছে, কারণ অনেকে হয়তো ঘুমাবে, এই কারণে ওই ক্যাবিন ক্রুরাই ডিম করে রাখছে, এটার কোনো অপশন নাই। তাই কি করার, আর হতাশ হয়ে বসে থাকতে হয়েছে, বাইরের কোনো কিছু দেখাইতে পারতেছিলাম না আপনাদেরকে। এটার মধ্যে চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে পারবো, বাকিটা সব আল্লাহর ইচ্ছা। খাবার দাবার দারুণ ছিল, শুভ ভাই তো ফাটাই দিছে পুরা। থ্যাংক ইউ শুভ ভাই। আর আমি আপনাদেরকে এই যে আমার রাতে একটা দিয়ে গেল, কার্ড দিয়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে, যে একটা তাদের একটা রিভিউ দিয়ে দিই সার্ভিস জোস। বাট এই শুধু ফ্লাইট এন্টারটেইনমেন্ট সার্ভিসটা একটু ঝামেলা করলো। এছাড়া মানে এটাছে ক্রুদের সার্ভিস জোস। যদি কেউ বলে থাকে যে ক্রুরা কোঅপারেট করে না, আসলে আমরা কোঅপারেট করি না সহজে, কিন্তু তাদেরকে যদি ভালো করে একটু রিকোয়েস্ট করা হয় তাহলে অবশ্যই ক্রুরা সব কিছুই করে তাদের যাত্রীদের জন্য, কাস্টমারদের জন্য। না আমি কোনো কিছু রেকর্ড করতে পারতেছি না, বুঝলাম না। এখন তো দিনের বেলা হয়ে গেছে, আমি কিচ্ছুই রেকর্ড করতে পারতেছি না। এই যে দেখা যাইতেছে ডানা, কিন্তু এটা তো সহ্য হইতেছে না আমার। ফাইনালি আর কি জানালাটা খুলছে তারা, ফাইনালি একটু সূর্যের মুখটা দেখতেছে। এই এখন চিটাগাংয়ের কাছে চলে আসছি মনে হয়, এই তো বই আছি। হ্যাঁ, বাংলাদেশ ঢুকে পড়ছি আমরা, এই তো বাংলাদেশ ঢুকে পড়ছি। প্রচুর মেঘ দেখা যাইতেছে উপরে, পুরো তুলা মেঘ। ভাই কি অবস্থা, কর কেমন লাগলো ফ্লাইট ভালো লাগছে? কি ভাইজান, ফ্লাইট কেমন লাগছে? ভালো লাগছে? যাক, চিটাগাংয়ে নামবেন? যাক, নামেন, বিদায় দেব আপনাদের 18 ঘন্টার মধ্যে। আর দেখি কতক্ষণ লাগে। ক্লিয়ারেন্স পাওয়ার কথা, কারণ চট্টগ্রাম মতো একটা ব্যস্ত এয়ারপোর্ট না ঢাকার মতো। দেখি দেখলেন ফ্ল্যাপ খুলে দিল, তার মানে হইতেছে যে আমরা খুব কম সময়ের মধ্যে আর কি খুব তাড়াতাড়ি নিচে নেমে আসতে পারবো।
খুবই অল্প সময়ের মধ্যে আমরা মেঘ ভেদ করে নিচের দিকে চলে যাচ্ছি। দেখতে দেখতে আমাদের ফাইনাল অ্যাপ্রোচ শুরু হয়ে যায়, আর আমার এই সময়টাতে একটু ভয়াবহ লাগে, আবার একটা এক্সাইটমেন্টও কাজ করে। So, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতেই পারেন। আস্তে আস্তে করে আমরা নিচের দিকে নেমে আসতেছি, আর উপর থেকে ছোট ছোট বাড়িঘরগুলি দেখা যাচ্ছিল চট্টগ্রামের। আর এই দিকে যদি কারো বাড়িঘর হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিমান ল্যান্ড করার সময় আমার কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকে। আপনাদের কাছে কেমন লাগে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। মানে শুধুমাত্র চট্টগ্রামের যাত্রীগণ নামবেন এবং নামবার সময় গেটে দেখানোর জন্য বোর্ডিং কার্ডটি হাতে রাখবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ নীতিমালা অনুযায়ী ঢাকাগামী যাত্রীদের আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছাইলাম। সবাই চলে যাচ্ছে, সবাই যাচ্ছে। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ঢাকায় নামবো আমরা আর 1 ঘন্টার একটা লেওভার আর কি বলতে গেলে। ঢাকা নামবো 1 ঘন্টা পরে আর কি, বিমান ফ্লাই করলে তারপর নামবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরিয়া। সব কিছু হ্যাঁ এখন পর্যন্ত চট্টগ্রামে ঠিকঠাক মতো আসছে আর কি, বাকিটা দেখা যাক, আল্লাহ মালুম। বাকিটা আরও কত 40 মিনিটের রাস্তা হয়তো বা। তো চট্টগ্রামে সবাই নেমে গেছে, এখানে সবাই মোটামুটি নেমে গেছে। এখন চট্টগ্রাম থেকে আবার যাত্রী উঠবে। আমরা কয়জন বললো না, 36 বললো না, 36 এই 50-60 জনের মতো হবে আর কি। বিমান পুরাই খালি এখন। মোটামুটি কুয়াশা দেখা যাইতেছে, তারপরে মনে হয় ভিজিবিলিটি আছে, এই কারণে ল্যান্ড করাইছে। আর কিছু ঝামেলার কথা বলি, আমার কাছে এয়ারক্রাফটে অনেক গরম লাগছে। গরম লাগার কারণ হইতেছে জানি না কেন, এসি মনে হয় ঠিক মতো পাওয়ারফুল না তো। আর পার্সোনালাইজড ভেন্টিলেশনও নাই এখানে, প্রচুর গরম লাগতেছিল। এই দিক থেকে বাতাস আসে কিন্তু পার্সোনালাইজড ভেন্টিলেশন নাই। তো পুরো খালি যাক, দেখি এখন কয়জন ওঠে, কতক্ষণ লাগে। ওয়াশরুমের অবস্থা আমাদের বাঙালি তো খুব ভালো রাখে না, এটাই হচ্ছে ওয়াশরুমের অবস্থা আর কি। পানি টানি দিয়ে অবস্থাই খারাপ, এই ওয়াশরুমের এই অবস্থা। যাই প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আমাদের বিমান চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন ঢাকা যাওয়ার জন্য আমরা রানওয়েতে উঠে গেলাম।
এখনই উড়াল দেব কিছুক্ষণের মধ্যে। আরে ভাই একবার আগে বলা তো একটু আজকে যারা এই ফ্লাইটে ছিল অনেক ভালো ছিল, কোঅপারেটিভ ছিল, মজা হাসি ঠাট্টা করছি, মজা করছে। আলহামদুলিল্লাহ এমন ভালোই লাগে। দোয়া রাখবেন সবসময় যেন এরকম ফ্লাইটে চড়তে পারি, ফ্লাইটের ভিডিও বানাইতে পারি, আর অন্যান্য ব্লগ তো থাকবে ইনশাআল্লাহ। বন্দরনগরী চট্টগ্রাম থেকে একটা অসাধারণ টেক অফ দেখতে পাইলেন আপনারা। আমি নিজেও এই টেক অফটা খুবই এনজয় করছি। বঙ্গোপসাগরের উপরে এরকম একটা চমৎকার টেক অফের পর আমরা সন্দ্বীপ এবং পুরীর চর বরাবর ঢাকার দিকে অগ্রসর হই। আর টেক অফের 20 মিনিটের মধ্যেই আমরা ঢাকার আশেপাশে চলে আসছি। আর আপনারা দেখতে পাইতেছেন আমাদের বিমান এখন অলরেডি নিচে যাওয়ার প্রস্তুতি নিতেছে। আর এখনই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়, যেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই টের পাবেন।
আল্লাহর অশেষ রহমতে আমরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করি। তবে সেই অভিজ্ঞতাটার কথা না বললেই না। এমন অভিজ্ঞতা আমার লাইফে কখনোই হয় নাই, কারণ বিদেশে থাকার কারণে আমার অনেকবারই বিমানের যাত্রা হয়। তবে এইরকম ল্যান্ডিংয়ের সময় এরকম অবস্থা আমি কখনোই দেখি নাই। ব্যাপারটা হইতেছে প্রায় 5 থেকে 7 মিনিট আমরা মেঘ এবং কুয়াশার ভিতর দিয়ে খালি নিচের দিকে নামছি। আসলে আমি এত ভয় পাইতেছিলাম তখন, কারণ হচ্ছে যে মানে রানওয়ে দেখা যাচ্ছিল না। অবশ্যই আমরা নিচে নামতেছি। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক নিচে আসার পর কিছু বিল্ডিং দেখা যায়, মনে হয় তখনই রানওয়েটা দেখা গেছে মূলত। তো এর আগে রানওয়ে দেখা যাইতেছিল না। সো আমি এইটাই ভয় পাইতেছিলাম যে রানওয়ে যদি না দেখা যায় তাহলে বিমান ল্যান্ডিংয়ের প্রস্তুতি নেবে, তারপর যদি রানওয়ে তারা একটা সময় পরে না দেখতে পায় তাদেরকে আবার ফ্লাই করতে হবে। তো সেইটাই আর কি, যে এইরকম অভিজ্ঞতাতে কখনো পড়তে হয় নাই, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমরা ঠিকঠাক মতো ল্যান্ড করতে পারছি। আর বিমানকেও ধন্যবাদ, একটা সুন্দর ল্যান্ডিং করাইছে। আর তাদের ক্রুদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ ক্রুরা পুরা যাত্রাতেই ভালো ছিল। তবে দুবাই এয়ারপোর্টে অনেক ঝামেলা থাকে, এই ঝামেলাগুলি খুব সহজেই এড়ানো যায়, যদি চায় তারা খুব সহজেই এড়াইতে পারে। আর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভবিষ্যতে আমি দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাই করব কি না, সেই উত্তরে আমি বলবো না। কারণ হচ্ছে যে আপনার এমিরেটসে একটা সুবিধা আছে, দুবাই থেকে ফ্লাই করলে আপনি যদি ডিউটি ফ্রি থেকে যাই কিনেন, সেটা এমিরেটস এয়ারলাইন্স ফ্রিতে আপনাকে ক্যারি করতে দেয়, যেটা বাংলাদেশ এয়ারলাইন্সে পারা যায় না। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। এবং যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও আসতেছে, তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। এখন যেতে যেতে একটা আফসোসের কথা বলি, সেটা হচ্ছে ভাবছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে 3rd টার্মিনাল ব্যবহার করে বাংলাদেশ ঢুকবো, কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। 3rd টার্মিনাল এখন পর্যন্ত উদ্বোধন হয়নি, আর কবে হবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। বাইরে বেশ ঠান্ডা মনে হয় এখানে, তাই নাকি? বাইরে ঠান্ডা হইতে পারে, বাতাস আছে মনে হয়, বাতাস আছে মনে হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যেতে যেতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসা পর্যন্ত যদি একটা রিভিউ করি, সেই ক্ষেত্রে প্রথমত বলতে হবে দুবাইতে চেকিং মোটামুটি ছিল, ভালোই, খারাপ না। কিন্তু ওয়েট নিয়ে যে সব হাসেলগুলি হয়, এইসব হাসেলগুলি বাংলাদেশ বিমান ইজিলি কমাইতে পারে। দ্বিতীয়ত হইতেছে যে ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম যেটা, এটা ঠিকঠাক মতো কাজ করতেছিল না। এসব দিকগুলিতে বাংলাদেশ বিমান একটু নজর দিবে। আরেকটা জিনিস হইতেছে যে বাংলাদেশ বিমানের এসিও ঠিকঠাক মতো মনে হয় না কাজ করতেছিল। তো এগুলি ঠিক করতে হবে। একটা কাস্টমারের ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে চাইলে এইসব জিনিসপত্রগুলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঠিক করা উচিত। তারপর কাস্টমার সার্ভিস বলবো, ক্রুদের অসাধারণ ছিল। আমি স্পেশাল থ্যাঙ্কস দিব কেবিন ক্রু শুভ ভাই এবং রুহি আপুকে। ওনারা আসলেই অত্যন্ত ভালো সার্ভিস দিছে। আপনাদের সার্ভিসের জন্য আমরা কৃতজ্ঞ। বিমানের খাবার 9/10, ভালো, খুবই ভালো। দর্শকবৃন্দ, আপনারা যদি এমিরেটস এবং বাংলাদেশ এয়ারলাইন্সের লাগেজ ওয়েট সম্পর্কে বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া অন্য আরও কোনো কিছু জানতে চাইলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্বাগতম। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমরা আছি অ্যারাইভাল জোনে।
আমি আমার লাকেজ টাকেজ নিয়ে সব বেরোয় পড়ছি। এই যে আমার লাকেজ দেখাচ্ছি, এক সেকেন্ড। এই যে আমার লাকেজ টাকেজ নিয়ে সব বেরিয়ে গেছি। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতোই পাইছি, কোনো ঝামেলা হয় নাই। এখন আর কি আপনার বেরিয়ে আমার ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে, ফ্রেন্ডদের সাথে দেখা করবো। মানে যা ঝামেলা কোনো কিছু হয় নাই, সব কিছু ঠিকঠাক মতোই ছিল, এই আর কি। তো দোয়া রাখবেন সবাই। আপনাদেরকে একটা জিনিস দেখাই, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রলির সংকট। ওই যে দেখেন মানুষজন ট্রলির জন্য হাহাকার করতেছে। এই যে ওইখান থেকে লাইন আইসা এই পর্যন্ত আইসা মানুষ এখান থেকে ট্রলি নিয়ে যায়। এই যে এই দিক থেকে, এর ভিতরে এই দিক থেকে ট্রলি নিয়ে যায়। কি একটা অবস্থা! আমি এর জন্য ট্রলি ছাড়াই চলে আসছি, যাতে কোনো ঝামেলা না হয়। ওই আর কি, ঠিক আছে, একটু দেখাইলাম আর কি কী চলতেছে আর কি। ট্রলির সংকট, আর কিছু না। সব বিমান একসাথে নেমে পড়ে তো তখন ট্রলির সংকটটা হয় বেশি। এখন বাসায় যাওয়ার পালা, তাই বাসায় চলে যাচ্ছি। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আসলেই, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা ভবিষ্যতে কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে সুস্থ থাকেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।